মাধ্যমিক পরীক্ষা শেষ। আশা করছি প্রত্যেকের পরীক্ষাই ভালো হয়েছে, সুস্থভাবে প্রত্যেকে পরীক্ষা দিয়েছো এবং প্রত্যেকের রেজাল্টও আশানুরূপ হবে। কিন্তু মাধ্যমিক পরবর্তী সময়ে যে সমস্ত সমস্যা বা কিছু বিষয়কে ছাত্রদের এবং অভিভাবকদের একটু মুখ্যত মাথায় রাখা দরকার, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্যই আজকে এই ভিডিওটা করা। সেইগুলো নিয়ে আমি কতগুলো পয়েন্ট আমি লিখেছি, সেইগুলো তোমাদের সাথে আমরা আজকে শেয়ার করব। সেটা একটুকু প্রত্যেকে ভিডিওটা যদি সম্পূর্ণভাবে দেখো তাহলে তোমাদের সে বিষয়ে অনেকটা হেল্পফুল হবে। তো প্রথম কথা হচ্ছে, জীবনের সাফল্যের শিখরে পৌঁছাতে গেলে, মানে তুমি ভবিষ্যতে যেটা হতে চাও সেই জায়গায় পৌঁছতে গেলে তোমাকে এই মাধ্যমিক পরবর্তী সময়কালটাকে সবচেয়ে বেশি ধ্যান দিতে হবে, সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে। সে তোমার সাবজেক্ট সিলেকশন থেকে শুরু করে তোমার স্টাডি টাইম বা স্টাডি প্ল্যান, সব দিকেই কিন্তু তোমাকে একটুকু নজর রাখতে হবে। তুমি যদি ভুল সাবজেক্ট সিলেকশন করে ফেলো তাহলে কিন্তু তোমার সেটা ভবিষ্যতে কিন্তু পস্তাতে হবে। সেই জন্য সাবজেক্ট সিলেকশনের সাথে সাথে তোমার সঠিক স্টাডি প্ল্যান সেটা কিন্তু মাথায় রাখতে হবে। মানে আমি সাবজেক্ট নিয়ে নিলাম আর ঘুরে বেড়াচ্ছি, তাহলে কিন্তু সেটা ঠিক নয়। ক্লাস 10-এর পর অ্যাকচুয়ালি জীবনের স্ট্রাগল শুরু হবে। কেন না, 10 পর্যন্ত তোমরা যে সিলেবাস নিয়ে পড়াশুনো করেছো তার থেকে 11-12-এর যে সিলেবাস সেটা কিন্তু আকাশ পাতালে পার্থক্য। আমরা যদি মাধ্যমিকের বইটাকে একটা এক্সাম্পল হিসেবে নিই, মাধ্যমিকে আমরা যে 130-40 পেজের বইটা পড়েছি সেটা কিন্তু এইচএসে এলে কিন্তু তার ভলিউম কিন্তু অনেক বেড়ে যাবে। এইচএসে যদি আমরা জয়েন্টের বইটা দেখি সেটা প্রায় 1300-1400 পেজের বই। আবার যদি আমরা সেমিস্টার ওয়াইজ দেখি তাহলে যেটা টিভি নাম্বারের বইগুলো রয়েছে সেগুলো প্রায় 350-400 পেজের বই। তো সেই জন্য তোমাদের কিন্তু এই বিষয়গুলোকে মাথায় রেখে তোমাকে কিন্তু সাবজেক্টগুলোকে সিলেকশন করতে হবে। তাছাড়া সেমিস্টার সিস্টেম হয়ে যাওয়ার জন্য তোমাদের সময়কালও খুব কম। এই ক্ষণিক সময়ের মধ্যে তোমাকে কিন্তু সমস্ত সিলেবাস কিন্তু কমপ্লিট করতে হবে। তাছাড়া তার সাথে সাথে তোমার যখন তোমার বয়স বাড়ছে, তোমার ম্যাচুরিটি আসছে, তুমি ম্যাচিওর হচ্ছ, পারিবারিক বিভিন্ন রকমের সমস্যা তোমাকে নিয়ে বয়ে বেড়াতে হবে। তারপরে মাধ্যমিক পরবর্তী সময় মানে ছেলে মেয়েদের প্রেম ভালোবাসার বিষয় রয়েছে, তাহলে ওইগুলো তো থাকবেই, সেগুলো থেকে একটা প্রেশার থাকেই। তো সেই জন্য তোমাদের যে জীবনের স্ট্রাগলটা কিন্তু মাধ্যমিকের পরে কিন্তু লেগে থাকবে, সেগুলোকে নিয়ে কিন্তু চলতে হবে। মাধ্যমিকের রেজাল্টের উপর ভিত্তি করে তোমাদের ক্লাস 11-এর সাবজেক্ট সিলেকশন না করাই ভালো। মানে তোমার যদি সায়েন্স পড়তে ভালো লাগে মাধ্যমিকে, তোমার সায়েন্সের প্রতি অ্যাট্রাকশান রয়েছে, তাহলে কিন্তু তোমাকে এখন থেকেই সায়েন্স নিয়ে পড়াশুনো কিন্তু শুরু করে দিতে হবে। বা তোমার যদি আর্টস নিয়ে পড়তে ভালো লাগে তাহলে কিন্তু আর্টসের দিকেই যাওয়া উচিত। অনেক স্টুডেন্ট থাকে যারা হচ্ছে মাধ্যমিকের পর রেজাল্ট কি হবে তার উপর ভিত্তি করে সাবজেক্ট কি নেবে সেটার জন্য বসে থাকে। তাহলে এই যে তোমার ধরো এই ফেব্রুয়ারি মাস থেকে মাধ্যমিকের রেজাল্ট বেরোলো পর্যন্ত, প্রায় মে মাস পর্যন্ত এই সময়কালটা কিন্তু তারা কিন্তু নষ্ট করে ফেলে। সেই সময়টা যদি তারা যে সাবজেক্ট নিয়ে পড়বে বলে সিলেক্টেড হয়ে বা কমিটেড হয়ে তারা পড়াশুনো শুরু করে দেয় তাহলে কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবে। সেই জন্য এই সময়কালটাকে তোমাদের কিন্তু ইউজ করতে হবে। অনেক স্টুডেন্ট থাকে যারা দোমনা কন্ডিশনে থাকে যে কি নেব, সায়েন্স নাকি আর্টস, আমি অ্যাকচুয়ালি সায়েন্স পারবো কি পারবো না। তাদের ক্ষেত্রে এই পিরিয়ডটা কিন্তু খুব উপযুক্ত। তারা কি করতে পারে, তারা এখন যে দাদা দিদিরা রয়েছে তাদের কাছ থেকে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মূলত এই 4টে বইকে নিয়ে 1-1.5 মাস একটুকু পড়াশুনো করতে পারে। তারা যে টিউশনে তারা বন্ধুরা পড়াশুনো করছে সেখানে যেতে পারে, স্যারের কাছে একটু হেল্প নিতে পারে, দিয়ে মাস 1.5 মতো তারা চেষ্টা করতে পারে যে আমার পক্ষে এই সায়েন্স সাবজেক্টটাকে টানা সম্ভব কিনা। যদি 1.5-2 মাস পরে মনে হয় যে না আমার পক্ষে সেটা অসম্ভব ব্যাপার, তখন সেটা তারা আর্টসের দিকে চান্স নিতে পারে। নাহলে কিন্তু সায়েন্স নিয়ে পড়াশুনো করলে অনেক জব অপরচুনিটি বা ভবিষ্যতে অনেক ক্ষেত্রে হেল্প পাওয়া যায়। সেই জন্য প্রত্যেক স্টুডেন্টই কিন্তু চায় যে আমরা সায়েন্স নিয়ে পড়াশুনো করি। কিন্তু এটাই নয় যে প্রত্যেককে সায়েন্স নিয়ে পড়াশুনো করতে হবে বা সায়েন্স নিয়ে পড়াশুনো না করলেই আমরা সমাজের
তাল থেকে বা সমাজ থেকে কিন্তু আমরা দূরে সরে গেলাম তা নয়, কিন্তু আর্টসে পড়াশুনো করেও অনেক উন্নত মানের এবং হায়ার প্রফেশনালের কিন্তু চাকরি পাওয়া যায়। তো সেই জন্য সেদিকে একটুকু ধ্যান রাখা প্রয়োজন রয়েছে। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ, সাবজেক্ট সিলেকশান। ভবিষ্যতে তুমি যেটা হতে চাও সেটার জন্য কিন্তু এই পিরিয়ডে তোমাকে সঠিক সাবজেক্ট কম্বিনেশন নিয়ে তোমার ক্লাস 11 শুরু করতে হবে। কেমন? ধরা যাক একটা স্টুডেন্ট ভবিষ্যতে ডাক্তার হতে চায়, তার যে সাবজেক্ট কম্বিনেশন হওয়া প্রয়োজন, যে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে যায় তার কিন্তু সেই সাবজেক্ট কম্বিনেশন না হলেও চলবে, বা যে ভবিষ্যতে কোনো বড় সরকারি আধিকারিক হতে চায় তারও কিন্তু সেম সাবজেক্ট না হলেও চলবে। তাহলে সঠিক সাবজেক্ট সিলেকশানটা কিন্তু এই পিরিয়ডে খুব ইম্পর্ট্যান্ট। ডাক্তার বা মেডিকেল রিলেটেড প্রফেশনাল হতে গেলে তোমাকে কিন্তু পিসিবি মানে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি এই কম্বিনেশনটা মাস্ট রাখতেই হবে। আবার কেউ যদি ইঞ্জিনিয়ারিং লাইনে যায় তাকে কিন্তু পিসিএম কম্বিনেশন মানে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স এই সাবজেক্ট কম্বিনেশন কিন্তু রাখতেই হবে। আদার যে ফোর্থ সাবজেক্ট হিসেবে আমরা যেটাকে রাখি সেটা কিন্তু তুমি জানি না, আপনার কোনো অসুবিধা কিছু নেই। তবে যারা পিসিবি কম্বিনেশন নেবে তাদের ক্ষেত্রে ম্যাথটা রাখলে ফিজিক্সের ক্ষেত্রে অনেক উপকারী হয়। সেখানে ম্যাথটা তোমাদেরকে একটুকু জাস্ট মোটামুটি পাস করলেই চলবে, তো সেই জন্য ম্যাথটা কাছে রেখে নিলেই চলে। আবার অনেক ছেলে বা অনেক স্টুডেন্ট কী করে, পিসিবি কম্বিনেশনটাই রাখে, ম্যাথটা শুধুমাত্র সাবজেক্টটাকে না রেখে কোনো টিচারের কাছে একটা টিউশন নিয়ে নেয়, দিয়ে আর একটা কোনো আদার সাবজেক্ট নিয়ে নেয় যেটা সহজ হবে তাদের। তো বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি রয়েছে, সেরকম স্ট্র্যাটেজি নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো। যারা আর্টস নিয়ে পড়াশোনা করতে চাও তারা স্কোরিং সাবজেক্টের চেয়ে ভবিষ্যতে কোনো চাকরির পরীক্ষায় লাগবে বেশি এইরকম সাবজেক্ট সিলেকশন কিন্তু করা সবথেকে বেশি বাঞ্ছনীয় হবে। মানে অনেকেই মানে এমন সাবজেক্ট আর্টসের নিল যেখানে হচ্ছে গিয়ে খুব মার্কস ভালো হয়, আবার কিছুজন কী করলো যে এমন সাবজেক্ট নিল যারা কিন্তু জানে যে ভবিষ্যতে আমি যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম দেবো সেই সমস্ত কম্পিটিটিভ এক্সামে যে সাবজেক্টগুলো থেকে বেশি প্রশ্ন আসে। যেরকম আর্টস যারা নেবে তারা যদি চেষ্টা করো যে হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড হচ্ছে কি পল সায়েন্স এই তিনটে সাবজেক্টকে রেখে আমি যদি সাবজেক্ট নিই তাহলে কিন্তু তোমার সুবিধা কী হচ্ছে না, কম্পিটিটিভ এক্সামে হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড পল সায়েন্স থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে সেখানে তুমি কিন্তু অ্যাডভান্টেজ পেয়ে যাবে। মানে তুমি 11-12 থেকেই অলরেডি তোমার কম্পিটিটিভ এক্সামের অনেক প্রিপারেশন কিন্তু তুমি এগিয়ে নিতে পারবে। ঠিক আছে? তার মানে এই নয় যে শুধুমাত্র আর্টসের থেকেই কম্পিটিটিভ এক্সামে পরীক্ষায় কোয়ালিফাই করে, তা নয় কিন্তু, কারণ সায়েন্সের ছেলেরাও অ্যাডভান্টেজ পায়। তারা সেরকম সায়েন্স পোর্শন অ্যান্ড হচ্ছে তোমার যে ম্যাথমেটিক পোর্শন থেকে যে প্রশ্নগুলো আসে তারা সেখান থেকে অ্যাডভান্টেজ পায়। তো ইকুয়াল তোমার হচ্ছে সুবিধা রয়েছে। কিন্তু সায়েন্সে আর্টসে যখন তুমি সাবজেক্ট নেবে যদি এই সাবজেক্টগুলো রাখো তাহলে তোমার কিন্তু সেটাতে অনেক সুবিধা পাওয়া যাবে। অনেক স্টুডেন্টই রয়েছে যারা কমার্স নিতে চাইবে। কমার্স কিন্তু কম স্কুলে অ্যাভেলেবেল রয়েছে। যে স্কুলে তুমি কমার্স নিয়ে পড়াশুনো করবে তোমাকে আগে দেখে নিতে হবে সেখানে ফ্যাকাল্টি কেমন রয়েছে, সেখানে কীরকমভাবে ক্লাস হয় সেটা একটু ধ্যান রাখতে হবে। এবং একটা কথা বলে রাখি, কমার্স কিন্তু অত ইজি সাবজেক্ট নয় বা ইজি স্ট্রিম নয়, সেখানেও কিন্তু ক্যালকুলেশন থাকে এবং পড়াশুনো করতে হয়, সেটা মানে বেশ ভালো টাফ। তো সেই জন্য তোমাদেরকে যারা ম্যাথমেটিক্স করার ইন্টারেস্ট রয়েছে তারা কিন্তু ওই কমার্সের দিকে যাবে, এবং সেখানে কমার্স থেকেও কিন্তু সব বড় বড় ধরনের মানে চাকরি অ্যাভেলেবল রয়েছে, সেটাও কিন্তু তোমরা দেখতে পারো। অনেক স্টুডেন্ট থাকে যারা পারিবারিক কারণে হোক বা নিজেদের অনিচ্ছার কারণে পড়াশুনো করতে চাইবে না, তাদের ক্ষেত্রে বলার একটা যে তোমরা মানে সমস্ত কিছু থেকে দূরে না সরে গিয়ে কিছু কোর্স করে নিতে পারো যেগুলো তোমরা ভবিষ্যতে কিন্তু তোমাদের একটা আর্নিং দিতে পারে। যেরকম মেয়েদের ক্ষেত্রে সবথেকে বর্তমান ইউজফুল হচ্ছে কি সেটা বিউটিশিয়ানের কোর্স, তোমরা সেটা এখন মার্কেট খুব ভালো এবং ভালো টাকা ইনকামও করা যায়, সেটাকে তোমরা একটু ফলো করতে পারো। ছেলেদের ক্ষেত্রে সবথেকে বর্তমান ইনকামের একটা ভালো কোর্স হচ্ছে সেটা হচ্ছে ফটোগ্রাফি অ্যান্ড ভিডিও এডিটিং, তোমরা এগুলোকে ফলো করতে পারো। আশা করছি তোমরা এই ভিডিওটাকে একটু শুনেছো, তোমাদের কিছু কিছু কাজে লাগবে। কোনো কোয়ারি থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে,
আমি চেষ্টা করব সেগুলোকে একটুকু তোমাদের বলে দেওয়ার। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।